আমরা এতক্ষণ তৎপুরুষ সমাস সম্পর্কে জেনেছিলাম, এখন আমরা জানবো নিত্য সমাস সম্পর্কে। প্রথমে আমরা সমাস যখন শুরু করি তখন বলেছিলাম যে সমাস 6 প্রকার, তবে করতে করতে এর অনেক ভ্যারাইটি পাবো। ঠিক তেমনই নিত্য সমাস, যেটা আমাদের 6 প্রকারের মধ্যে নেই, তবে নিত্য সমাস একটু বড়, একটু জটিল। আমরা এখন নিত্য সমাস সম্পর্কে জানবো। নিত্য সমাস চেনার কতগুলো নিয়ম আছে বা আলাদা আলাদাভাবে থাকে। নিত্য সমাস চেনার 1 নম্বর নিয়ম যদি আমরা বলি, নিত্য সমাস চেনার 1 নম্বর নিয়ম হলো সংখ্যা বাদে বিশেষ্য বা বিশেষণের পর নয়ত যদি থাকে, নয়ত র থাকলেই সেটা নিত্য সমাস হবে। তাহলে কি পেলাম আমরা? সংখ্যা বাদে, একটা সংখ্যা বাদে বিশেষ্য অথবা বিশেষণের পর যদি নয়ত র থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে নিত্য সমাস। আর নিত্য সমাসের ব্যাসবাক্যের নিয়ম কি? এই 1 নম্বর নিত্য সমাস যে চেনার উপায় লিখছে, এটা ব্যাসবাক্যের নিয়ম কি হবে? অন্য যোগ মূল শব্দ যোগ করে দিলেই ব্যাসবাক্য হয়ে যাবে। এখন আমরা যদি উদাহরণ বলি, উদাহরণ বললে ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি বলি গ্রহান্তর, গ্রহান্তর, দেশান্তর, যুগান্তর। দেখো এখানে আমি 3টা শব্দ লিখেছি। প্রথমে লিখেছি গ্রহান্তর, তারপর দেশান্তর, তারপর যুগান্তর। এখানে আমরা প্রত্যেকটা 2টা করে পদ পাই। আমরা বলেছিলাম যে পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ পরপদ। প্রথমে দেখো গ্রহান্তরে পূর্বপদ কি? পূর্বপদ হলো গ্রহ, পূর্বপদ গ্রহ, এবং পরপদ হলো অন্তর। এবং দেশান্তরেও পূর্বপদ হলো দেশ, যুগান্তরে পূর্বপদ দেশ। আমরা চেনার উপায়তে পড়েছি, 1 নম্বর চেনার উপায়তে পড়েছি সংখ্যা বাদে বিশেষ্য বা বিশেষণের পর নয়ত থাকবে। দেখো গ্রহ একটা বিশেষ্য, গ্রহ একটা বিশেষ্য, দেশ একটা বিশেষ্য, যুগ একটা বিশেষ্য, এইগুলোর সাথে নয়ত র যোগ হয়েছে, নয়ত র যোগ হয়েছে। এটা সংজ্ঞাগতভাবেই এটা নিত্য সমাস। তাহলে এটার ব্যাসবাক্য কিভাবে করব আমরা? এটার ব্যাসবাক্য করব অন্য যোগ মূল শব্দ। তাহলে সূত্র অনুযায়ী আমরা অন্য যোগ করে দিলাম। এবার মূল শব্দ কি? গ্রহান্তর। গ্রহান্তরের মূল শব্দ হলো গ্রহ, অন্য গ্রহ। আমাদের ব্যাসবাক্য কমপ্লিট। তাহলে গ্রহান্তরের ব্যাসবাক্য কি হবে? অন্য গ্রহ। তারপর দেখো দেশান্তর, দেশান্তর এখানে আমাদের সূত্র অনুযায়ী অন্য এবং মূল শব্দ হলো দেশ। তাহলে দেশান্তরের ব্যাসবাক্য কি হবে? অন্য দেশ। যুগান্তর আমরা সূত্র অনুযায়ী লিখলাম অন্য এবং মূল শব্দ যুগ। আমরা কি পাচ্ছি? যুগান্তরের ব্যাসবাক্য অন্য যুগ। এগুলো সব কোন সমাসের উদাহরণ? এগুলো সবই নিত্য সমাসের উদাহরণ। আমরা উদাহরণে কি পেলাম? যুগান্তর, গ্রহান্তর, দেশান্তর। এছাড়াও আরো হতে পারে দ্বীপান্তর, হস্তান্তর, কত কিছুই হতে পারে। দ্বীপান্তর, হস্তান্তর, সকল কিছুর শেষেই আমাদের সংখ্যাবাচক বাদে বিশেষ্য বা বিশেষণের পরে যদি নয়ত র থাকে তাহলে সেটা নিত্য সমাস। এবং নিত্য সমাসের ব্যাসবাক্যের নিয়ম হলো অন্য যোগ মূল শব্দ, অন্য যোগ মূল শব্দ। আমরা পেলাম কি? গ্রহান্তরে পাচ্ছি অন্য গ্রহ, দেশান্তরে অন্য দেশ, যুগান্তরে অন্য যুগ। একইভাবে এইটাই শেষ না, নিত্য সমাস শুধু একটা না, আরো নিত্য সমাস আছে। এবার আমরা যদি বলি নিত্য সমাস চেনার 2 নম্বর উপায়, নিত্য সমাস চেনার 2 নম্বর উপায়, তাহলে কি হবে? আমি একটু মুছে দিই যদি। নিত্য সমাস চেনার 2 নম্বর উপায় আমি যদি বলি প্রদত্ত শব্দের শেষে, প্রদত্ত শব্দের শেষে টি, টা, খানা, খানি থাকলে নিত্য সমাস হয়, থাকলে নিত্য সমাস। লিখলাম না? তার মানে আমরা কি পেলাম? নিত্য সমাস চেনার 2 নম্বর উপায়তে আমরা পাচ্ছি প্রদত্ত শব্দের শেষে টি, টা, খানা, খানি যদি থাকে, প্রদত্ত শব্দের শেষে
টিটা খানাখানি যদি থাকে তাহলে সেটা নিত্য সমাস হবে। আর নিত্য সমাসের ব্যাস বাক্যের নিয়ম কি? এই 2 নাম্বার নিত্য সমাসের ব্যাস বাক্যের নিয়ম আমি আগে লিখি। দুই নাম্বার নিত্য সমাসের ব্যাস বাক্যের নিয়ম হলো একটি যোগ মূল শব্দ। তাহলে আমরা 2 নাম্বার চেনার উপায়তে কি পেলাম? প্রদত্ত শব্দের শেষে যদি টিটা খানাখানি থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে নিত্য সমাস হয়। এবং ব্যাস বাক্যের নিয়ম কি? একটি যোগ মূল শব্দ। এখন উদাহরণ যদি আমরা বলি, উদাহরণ ঝুড়িখানা, ঝুড়ির সাথে আমরা খানা যোগ করলাম, তারপর কাপড়খানা, কলমটি, আমটি। দেখো আমি এখানে লিখেছি ঝুড়িখানা, কাপড়খানা, কলমটি, আমটি। দেখো আমাদের চেনার উপায়তে বলা হয়েছে প্রদত্ত শব্দ, যে কোনো একটা শব্দ থাকতে পারে, প্রদত্ত শব্দের শেষে যদি টিটা খানাখানি থাকে তাহলে সেটা নিত্য সমাস। এখানে দেখো এটা টি পেয়েছি, এটা খানা, বা ঝুড়িখানি আমাকে দাও। এখানে যদি খানার জায়গায় খানি একটু করে তাও সমস্যা নেই, ঝুড়িখানি। তাহলে আমাদের এগুলো আমরা বুঝতে পারলাম যে এগুলো নিত্য সমাস। কেন নিত্য সমাস? কারণ প্রদত্ত শব্দের শেষে টিটা খানাখানি পেয়েছি, এবং এই টিটা খানাখানি থাকলে ব্যাস বাক্যের নিয়ম কি হবে? ব্যাস বাক্যের নিয়ম হলো একটি যোগ মূল শব্দ। তাহলে লিখলাম একটি ঝুড়িখানি, তাহলে কি হবে? একটি ঝুড়ি। তারপর কাপড়খানা, এটাও কি হবে? একটি কাপড়। কলমটি, একটি কলম। আমটি, একটি আম। তাহলে আমরা কি পাচ্ছি? প্রদত্ত শব্দের শেষে টিটা খানাখানি থাকলে সেটা নিত্য সমাস হয়, এবং টিটা খানাখানি যদি থাকে তাহলে ব্যাস বাক্যের নিয়ম হলো একটি যোগ মূল শব্দ। দেখো ঝুড়িখানি আমি সূত্র অনুযায়ী লিখেছি একটি, এবং মূল শব্দ হলো ঝুড়ি। তারপর দেখো কাপড়খানা সূত্র অনুযায়ী একটি, এবং মূল শব্দ হলো কাপড়। কলমটি সূত্র অনুযায়ী একটি, এবং মূল শব্দ কলম। তারপর আমটি সূত্র অনুযায়ী একটি, এবং মূল শব্দ হলো আম। এটা গেল আমাদের নিত্য সমাস চেনার 2 নাম্বার উপায়। এবার আমরা চলে যাব নিত্য সমাস চেনার 3 নাম্বার উপায়ে। চেনার 3 নাম্বার উপায়, এটা হবে প্রদত্ত শব্দের শেষে, আমরা একটু আগে পেয়েছি প্রদত্ত শব্দের শেষে টিটা খানাখানি থাকলে। এবার আমরা যদি কখনো প্রদত্ত শব্দের শেষে মাত্র পাই, প্রদত্ত শব্দের শেষে মাত্র থাকলে নিত্য সমাস হয়। প্রদত্ত শব্দের শেষে মাত্র থাকলে, প্রদত্ত শব্দের শেষে যদি মাত্র থাকে তাহলে নিত্য সমাস হয়। এবং এই নিত্য সমাসের ব্যাস বাক্যের নিয়ম কি হবে? এই নিত্য সমাসের ব্যাস বাক্যের নিয়ম হবে কেবল যোগ মূল শব্দ। আমরা নিত্য সমাস চেনার 3 নাম্বার উপায়তে কি পাচ্ছি? প্রদত্ত শব্দের শেষে যদি মাত্র থাকে তাহলে নিত্য সমাস হয়, এবং ব্যাস বাক্যের নিয়ম হলো কেবল যোগ মূল শব্দ। এবার আমরা উদাহরণ দেখি।
এখানে দেখো আমি লিখেছি উদাহরণে দর্শন মাত্র, দর্শন মাত্র, দেখা মাত্র। আমাদের মূল শব্দের শেষে, প্রদত্ত শব্দের শেষে আমাদের মাত্র যোগ হয়েছে। আমরা 3 নাম্বার উপায়, চেনার উপায়তে পেয়েছি যে প্রদত্ত শব্দের শেষে মাত্র থাকলে, মাত্র থাকলে নিত্য সমাস হয়, এবং নিত্য সমাসের মাত্র থাকলে যদি নিত্য সমাস হয় তাহলে ব্যাস বাক্যের নিয়ম হবে কেবল যোগ মূল শব্দ। কেবল যোগ মূল শব্দ হলো দর্শন। দেখা মাত্র, কেবল দেখা। আমরা কি পেলাম? নিত্য সমাস চেনার 3 নাম্বার উপায়তে পেয়েছি যে প্রদত্ত শব্দের শেষে যদি মাত্র থাকে তাহলে নিত্য সমাস হয়, এবং মাত্র যদি থাকে তাহলে ব্যাস বাক্যের নিয়ম হবে কেবল যোগ মূল শব্দ। আমরা উদাহরণে পেলাম দর্শন মাত্র, দেখা মাত্র। দর্শন মাত্রতে আমরা পাচ্ছি কেবল দর্শন, এবং দেখা মাত্রতে পাচ্ছি কেবল দেখা। এতক্ষণ নিত্য সমাস সম্পর্কে জানলাম, এবার আমরা চলে যাব প্রাদি সমাসে। প্রাদি সমাস কি? প্রাদি সমাস চেনার উপায় এবং ব্যাস বাক্যের নিয়ম। দেখো আমি লিখেছি প্রাদি সমাস চেনার উপায় হলো প্রদত্ত শব্দের আদিতে প্র, পরা, পরি উপসর্গ যুক্ত থাকে। প্রদত্ত শব্দের আদিতে, আদিতে অর্থাৎ শুরুতে, প্রদত্ত শব্দের শুরুতে প্র, পরা, পরি যদি উপসর্গগুলো যুক্ত থাকে তাহলে সেটা প্রাদি সমাস হয়। প্রদত্ত শব্দের শুরুতে প্র, পরা, পরি উপসর্গ যুক্ত থাকলে প্রাদি সমাস হয়, এবং ব্যাস বাক্যের নিয়ম প্র যোগ যে যোগ মূল শব্দ, অথবা প্র যোগ মূল শব্দ, অথবা প্র যোগ প্রকৃষ্ট যোগ মূল শব্দ। এটা 3 ভাবেই করা যাবে, 3 ভাবেই সঠিক, 3 ভাবেই সঠিক, 3 ভাবেই সঠিক। তবে তোমরা যখন ব্যাস বাক্য করবা তখন এই সবগুলো যেন তাল গুলিয়ে ফেলো না। যখন এই নিয়মে করবা তখন ব্যাস বাক্য এই নিয়মেই করবা, প্র যোগ যে যোগ মূল শব্দই করবা। আর যখন এই নিয়মে করবা তখন এইটাই করবা, আর যখন এটা করবা তখন এইটা। তোমরা যেন আবার প্র দিয়ে যে যোগ প্রকৃষ্ট যোগ মূল শব্দ সব যেন একবারে করতে যেও না। যেটা যেভাবে করবা সেটা সেই নিয়মেই করবা। এই 3টাই সঠিক। তুমি যদি শুধু এই নিয়মে করো এটাও হবে, এই নিয়মে যদি করো এটাও হবে, এই নিয়মে করলে এটাও হবে। এবার আমরা যদি কয়েকটা উদাহরণে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। প্রথমেই লিখলাম প্রভাত, তারপর লিখলাম পরাজয়, তারপর পিতামহ, তারপর প্রগতি। দেখো আমি এখানে 4টা শব্দ লিখেছি, প্রভাত, পরাজয়, প্রপিতামহ, প্রগতি। সবগুলোতেই দেখো প্র, পরা, পরি উপসর্গ যুক্ত আছে। প্র, পরা, পরা। দেখছো সবগুলোর শুরুতে আমাদের সূত্র অনুযায়ী, আমাদের সূত্রতে বলা হয়েছিল প্রদত্ত শব্দের আদিতে অর্থাৎ শুরুতে প্র, পরা, পরি উপসর্গ যুক্ত থাকবে। আমাদের সূত্র অনুযায়ী প্র, পরা, পরি উপসর্গ যুক্ত আছে। এবার ব্যাস বাক্য আমরা করব। 1 নম্বরে বলা হয়েছে প্র যোগ যে যোগ মূল শব্দ। আমরা যদি প্রথমে লিখি প্রভাত, তাহলে কি লিখতে পারি? ভাত। শুধু এটা লিখলে এটাও সঠিক। আমি এই 2 নাম্বার নিয়ম ফলো করলাম, প্র যোগ মূল শব্দ, প্র যোগ মূল শব্দ, এটা সঠিক। এবার পরাজয়, আমি যদি লিখি পরা যে জয়, এটা সঠিক। এই যে আমি 1 নম্বর নিয়ম লিখলাম, প্র যোগ যে যোগ মূল শব্দ, বা প্র পড়া। প্র পড়া শুধু প্র না, এখানে প্র পড়া আমাদের যেগুলো আছে প্র, পরা, পরি যা আছে তাই। পড়া যে জয়, পরাজয় কি হবে? প্র, পড়া যোগ যে যোগ মূল শব্দ, পড়া যোগ যে যোগ মূল শব্দ হলো জয়। তারপর প্রপিতামহ, এটা যদি আমরা লিখি এটা কি হবে? প্র যে পিতা মহ, অথবা প্র দিয়ে প্রকৃষ্ট পিতামহ লিখলেও হতো। এবার যদি প্রগতি লিখি, এটা আমি এই নিয়মে লিখি, প্র ব্র্যাকেটে লিখলাম প্রকৃষ্ট গতি।
এই প্র মানেই প্রকৃষ্ট, এই প্র মানেই প্রকৃষ্ট, এই প্র মানেই প্রকৃষ্ট। এটা ব্র্যাকেটে দিলেও হয়, না দিলেও হয়। এটা যদি দাও দিলে ভালো, যদি দাও তাহলে ব্র্যাকেট দিয়ে দিবা। প্রকৃষ্ট গতি এটা লেখা যাবে না, এটা দিলে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, কারণ এই প্র মানেই প্রকৃষ্ট। তাহলে পাশাপাশি কি দুইটা হয়? দুইটা হলে তখন তো সেটা বাহুল্য দোষ হয়ে যাবে। এই জন্য আমরা যদি প্র দেওয়ার পরে যদি প্রকৃষ্ট লিখতে যাই তাহলে এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো, তা না হলে এটা বাহুল্য দোষে দূষিত হবে। আর একেবারে সহজ হয় তোমাদের জন্য, প্র যে ভাত আমাদের পূর্বপদ পরপদ যা আছে তার মাঝে একটা স্পেস, মাঝে একটা ফাঁকা জায়গা দিয়ে দিলেই হয়ে গেল, মাঝে একটা ফাঁকা জায়গা দিলেই এটা হয়ে গেল। এই ছিল আমাদের প্রাদি সমাস। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি। এবার আমরা চলে যাব পরবর্তী সমাসে, তার আগে বোর্ডটা ক্লিন করব। এবার বহুব্রী সমাস সম্পর্কে জানবো। বহুব্রী সমাসটা কি? বহুব্রী সমাস, বহুব্রী সমাস হলো বলবে একরকম, বোঝাবে আর এক রকম। আমাকে বলতেছে একরকম কিন্তু হচ্ছে আর এক রকম, এরকম যদি কিছু বোঝায় তাহলে সেটা হয়ে যাবে বহুব্রী সমাস। দেখো আমি চেনার উপায়তে লিখেছি, পূর্বপদ ও পরপদ, পূর্বপদ ও পরপদকে না বুঝিয়ে অন্য নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে বোঝায়। মানে পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদকে বোঝাচ্ছে না, মানে একজন আরেকজনকে আইডেন্টিফাই করতেছে না, একজন আরেকজনকে না বুঝে অন্য কিছুকে বোঝাচ্ছে, এরকম যদি কিছু হয়, মানে বলতেছে একরকম হয়ে যাচ্ছে আর একরকম, আমি বলতেছে মুখে এক কথা কিন্তু হয়ে যাচ্ছে আর একরকম, এরকম যদি কিছু হয় তাহলে সেটা বহুব্রী সমাস হয়। এবার বহুব্রী সমাসের ব্যাস বাক্যের নিয়ম কি? পূর্বপদ যোগ পরপদ যোগ যার যিনি অথবা যাদের, পূর্বপদ যোগ পরপদ যোগ যার যিনি যাদের। এবার আমি যদি উদাহরণ দিই, দেখো উদাহরণে যদি আমি লিখি বিনা পানি, বিনা পানি, নীলকণ্ঠ, নীলকণ্ঠ, চন্দ্রচূড়, কর্ণফুলী। দেখো কতগুলো শব্দ লিখেছি আমি। প্রথমে লিখেছি বিনা পানি, পূর্বপদ বিনা পরপদ পানি। এই বিনা পানি, বিনা অর্থ বাদ্যযন্ত্র, পানি মানে হাত, বিনা পানি। তাহলে বিনা পানি আমরা কি বোঝাচ্ছি? এই আমাদের পূর্বপদ পরপদ দ্বারা কি বোঝাচ্ছে? মানে হাতে, হাতে যার বাদ্যযন্ত্র তাকেই বলতেছে বিনা পানি। কিন্তু বিনা পানি কি বলতে আমরা হাতে বাদ্যযন্ত্র এটাকেই বুঝি না, বিনা পানি বলতে বুঝি আমরা সরস্বতীকে, বিনা পানি বলতে বুঝি সরস্বতী। তার মানে বলতেছে বিনা পানি, বিনা পানি মানে যার হাতে বিনা আছে, কিন্তু আমার হাতেও বিনা থাকতে পারে, কিন্তু আমাকে না বুঝিয়ে এখানে বোঝাচ্ছে আমাদের দেবী সরস্বতীকে। এবার আমরা চলে যাই নীলকণ্ঠ, নীলকণ্ঠ মানে যার কণ্ঠ নীল, যার কণ্ঠ নীল। এবার যে কারোর কণ্ঠ নীল হতে পারে, কিন্তু না, এখানে নীলকণ্ঠ বলতে শিবকে বোঝানো হচ্ছে, কারণ শিব বিষ পান করেছিল কোনো এক কারণে, এই জন্য শিবের গলায় নীল থাকে। আমরা বিভিন্ন নাটক সিরিয়াল বা মন্দিরে যে দেখতে পারি যে শিবের কণ্ঠ নীল, এখানে নীল রং করা, তাহলে এখানে নীলকণ্ঠ বলতেছে, কিন্তু এই নীলকণ্ঠ দ্বারা নীলকেও বোঝাচ্ছে না, কণ্ঠকেও বোঝাচ্ছে না, এই নীলকণ্ঠ দ্বারা বোঝাচ্ছে শিবকে বোঝাচ্ছে। তারপর দেখো চন্দ্রচূড়, এই চন্দ্রচূড় বলতে কি বোঝাচ্ছে? চন্দ্র চূড়ায় যার, মানে চন্দ্রকেও মডিফাই করে না, চূড়াইকেও মডিফাই করে না। তারপর দেখো কর্ণফুলী, কর্ণফুলী বলতে কি বোঝাচ্ছে? কর্ণ মানে কান, ফুলি মানে ফুল, কর্ণফুলী। কিন্তু কর্ণফুলী দ্বারা আমরা কি বুঝি? কর্ণে ফুল আছে যার, তাকে বলতেছি কর্ণফুলী। তাহলে এগুলোর ব্যাস বাক্যে যদি যায় তাহলে ব্যাস বাক্য কি হয়? ব্যাস বাক্য অনুযায়ী আমাদের প্রথমে বলা হয়েছে পূর্বপদ যোগ পরপদ যোগ যার যিনি অথবা যাদের। তাহলে পূর্বপদ আমি লিখলাম বিনা, পরপদ পানি, বিভক্তি হিসেবে তে, যার। তারপর দেখো নীলকণ্ঠ, নীল কণ্ঠ যার। তারপর দেখো চন্দ্রচূড়, চন্দ্র চূড়ায় যার। তারপর দেখো কর্ণফুলী, কর্ণে ফুল যার। ঠিক একইভাবে যদি আমি বলি দশানন, দশ আনন যার,
তারপর যদি বলি 10 গজি, 10 গজ পরিমাণ যার। এভাবে ঠিক পূর্বপদ এবং পরপদ মানে কেউ কাউকে না বুঝিয়ে অন্য কিছু যদি বোঝায় তাহলে সেটা বহুব্রী হয়। এবার এই বহুব্রী সমাসের আবার ভাগ আছে। বহুব্রী সমাসের ভাগ আছে। আমরা কতগুলো ভাগ পাই? আমরা সহার্থক বহুব্রী পাই, ব্যতিহার বহুব্রী পাই, নং বহুব্রী পাই। এবার আমরা চলে যাব সহার্থক বহুব্রীতে। সহার্থক বহুব্রী কাকে বলে? সহার্থক বহুব্রীহি আমি এখানে মুছে মুছেই করাচ্ছি, তোমরা খাতায় তুলে নিও। সহার্থক বহুব্রী সহার্থক বহুব্রী কাকে বলে? আমরা কিভাবে চিনব যে এটা সহার্থক বহুব্রী হবে? প্রদত্ত শব্দের পূর্বে প্রদত্ত শব্দের পূর্বে দন্ত স যুক্ত থাকবে। সহার্থক বহুব্রী সমাস আমরা চিনব কিভাবে? প্রদত্ত শব্দের পূর্বে স যুক্ত থাকবে, দন্ত স। এই স মানে কি? এই স মানে সহ। এই স মানে সহ। আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি যে সপরিবার, স্বাক্ষর, এটা শুধু স যদি আমরা বলি, এই শুধু স মানে সহ, এবং দন্তস্বয় ব যদি বলি, এই দন্তস্বয় ব অর্থ হলো নিজ। এই দন্তস্বয় ব অর্থ হলো নিজ, কিন্তু আমাদের এখানে দন্তস্বয় ব লাগতেছে না, আমাদের লাগতেছে শুধু দন্তস্ব। তাহলে এই দন্তস্ব অর্থাৎ হলো সহ। এবং ব্যাস বাক্যের নিয়ম কি হবে? ব্যাস বাক্যের নিয়ম কি হবে? আমাদের সহার্থক বহুব্রী ব্যাস বাক্য হবে মূল শব্দ যোগ র এর যোগ সহিত। আমাদের সহার্থক বহুব্রীর ব্যাস বাক্যের নিয়ম মূল শব্দ যোগ র এর যোগ সহিত। আমরা যদি উদাহরণ বলতে যাই, একটা উদাহরণ বললে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি বলি সপরিবার, সপরিবার, তারপর আমরা যদি বলি সপরিবার সবিনয়, সপরিবার সবিনয় সজল, তারপর যদি বলি সস্ত্রীক। এগুলো দেখো প্রত্যেকটা শব্দের পূর্বে আমি স যোগ করেছি, প্রত্যেকটা শব্দের পূর্বে স। আর এই স যোগ করার কারণে এগুলো হয়ে গেছে সহার্থক বহুব্রী সমাস। এবং সহার্থক বহুব্রী সমাসের ব্যাস বাক্যের নিয়ম হলো মূল শব্দ যোগ র এর বিভক্তি যোগ সহিত। তাহলে এখানে সপরিবারের মূল শব্দ কি? পরিবার, এবং পরিবারের সাথে বিভক্তি যোগ করব র এর। তাহলে কি লিখব? পরিবারের, পরিবারের সহিত। সহিত বর্তমান। আমাদের ব্যাস বাক্যের নিয়ম হলো মূল শব্দ যোগ র এর যোগ সহিত বর্তমান। তাহলে আমাদের সপরিবার, আমরা সূত্র অনুযায়ী মূল শব্দ লিখেছি পরিবার, এবং সাথে র এর বিভক্তি যোগ করেছি পরিবারের, তারপর সহিত বর্তমান, সহিত বর্তমান। একইভাবে আমি যদি লিখতে যাই সবিনয়, সবিনয়, এখানে মূল শব্দ হলো বিনয়, বিনয়ের সাথে র এর বিভক্তি যোগ করলে হয় বিনয়ের, বিনয়ের সহিত বর্তমান। একইভাবে সজল, জলের সহিত বর্তমান। তারপর দেখো সস্ত্রীক, তাহলে কি হবে? মূল শব্দ স্ত্রী,
তাহলে হবে স্ত্রীর সহিত বর্তমান। তাহলে আমরা সহার্থক বহুব্রী কিভাবে চিনব? আমাদের সহার্থক বহুব্রী প্রদত্ত শব্দের পূর্বে দন্ত স থাকলেই সেটা সহার্থক বহুব্রী হবে। এবং ব্যাস বাক্যের নিয়ম কি? ব্যাস বাক্যের নিয়ম হলো মূল শব্দ যোগ র এর বিভক্তি যোগ করব এবং সাথে সহিত বর্তমান যোগ করলে হয়ে যাবে আমাদের ব্যাস বাক্য। তাহলে ব্যাস বাক্যের নিয়ম হলো মূল শব্দ যোগ র এর যোগ সহিত বর্তমান। আমরা কতগুলো উদাহরণ পেয়েছি? সপরিবার, সবিনয়, সজল, সস্ত্রীক। সপরিবার কি হবে? পরিবারের সহিত বর্তমান, সবিনয় বিনয়ের সহিত বর্তমান, সজল জলের সহিত বর্তমান, সস্ত্রীক স্ত্রীর সহিত বর্তমান। এটা ছিল আমাদের সহার্থক বহুব্রী। এবার বহুব্রী সমাস আমি বলেছি যে বহুব্রী সমাসের প্রকারভেদ আছে। আমরা সহার্থক বহুব্রী হলো। এবার আমরা চলে যাব ব্যতিহার বহুব্রী সমাস। ব্যতিহার বহুব্রী সমাস আমরা কিভাবে চিনব? আমি বোর্ডটা ক্লিন করি। এবার আমরা ব্যতিহার বহুব্রী সমাস সম্পর্কে জানবো। ব্যতিহার বহুব্রী সমাস চেনার উপায়। ব্যতিহার বহুব্রী সমাস আমরা চিনব কিভাবে? দ্বিরুক্ত শব্দের সাথে আকার ও ইকার যুক্ত হয়। দ্বিরুক্ত শব্দের সাথে আকার বা রস্যইকার যুক্ত হয়। এবার দ্বিরুক্ত শব্দ কি সেটা আগে জানবো। দ্বিরুক্ত শব্দ কি? একই শব্দ যেটা উক্ত হয়েছে দুইবার, দুইবার যে শব্দ উক্ত হয়েছে তাকে বলে দ্বিরুক্ত শব্দ। যেমন কানাকানি, চোখাচোখি, লাঠালাঠি, দুইবার উক্ত হয়েছে একই শব্দ, তাকে বলতেছে আমরা দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দের সাথে আকার বা রস্যইকার যুক্ত হলে সেটা ব্যতিহার বহুব্রী সমাস হয়। আর ব্যতিহার বহুব্রী সমাসে ব্যাস বাক্যের নিয়ম কি? মূল শব্দ যোগ মূল শব্দ যোগ শব্দের ডিমান্ড অনুযায়ী আমরা বিভক্তি যোগ করব, যোগ তারপর যে কথা, লড়াই, ইঙ্গিত আমাদের যেটার সাথে যেটা যায়। উদাহরণ দিলে তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি একটা উদাহরণ দিই, উদাহরণে দেখো চুলাচুলি, চুলাচুলি, কানাকানি, লাঠালাঠি, হাতাহাতি। আরও আছে, আমি এই চারটা দিয়ে আগে উদাহরণ ক্লিয়ার করি। দেখো চুলাচুলি, চুলাচুলি দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দের সঙ্গে রস্যইকার যুক্ত হয়েছে, রস্যইকার, চুলাচুলি, রস্যই, রশ্মি। এবার আমাদের ব্যাস বাক্য নিয়মে আমরা বলেছি যে এরকম যদি হয় দ্বিরুক্ত শব্দের সঙ্গে যদি ব্যাস বাক্য করতে হয় তাহলে আমাদের মূল শব্দ যোগ মূল শব্দ। এখানে চুলাচুলিতে মূল শব্দ কি আছে? মূল শব্দ আছে চুল, চুল, এবং এই চুলের সাথে ডিমান্ড অনুযায়ী আমাদের বিভক্তি যাচ্ছে এ বিভক্তি, চুলে, 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 মূল শব্দ যোগ মূল শব্দ। তাহলে লিখলাম মূল শব্দ যোগ মূল শব্দ, চুলে, চুলে যে লড়াই। চুলাচুলির ব্যাস বাক্য কি হবে? চুলে, চুলে যে লড়াই। দেখো মূল শব্দ যোগ মূল শব্দ, লিখলাম মূল শব্দ যোগ মূল শব্দ, ডিমান্ড অনুযায়ী বিভক্তি, বিভক্তি এ বিভক্তি যোগ করেছি। এবার সাথে যে কথা, যে লড়াই, ইঙ্গিত, যে ভাব, যে কোনো একটি, এদের সাথে কি যাচ্ছে? চুলে, চুলে। চুলাচুলি মানে কি বোঝায় আমরা? চুলাচুলি মানে লড়াই, আমরা যে মারামারি করি সেই মারামারিকে বোঝায়। তাহলে এটা হবে একটা লড়াই, যে লড়াই, চুলে, চুলে যে লড়াই। তারপর কানাকানি, এটা কি হবে? লিখলাম একইভাবে মূল শব্দ যোগ মূল শব্দ, কানে, কানে যে কথা, কানে কানে যে কথা বা ইঙ্গিত, এখানে আমি কথাও অ্যাড করতে পারি, কানে কানে কথা, কানে কানে যে কথা তাকে আমরা বলি কানাকানি। কানাকানি কি? কানে কানে যে কথা তাকে বলি কানাকানি। তারপর দেখো লাঠা লাঠি, এটা কি হবে? লাঠিতে লাঠিতে যে লড়াই, লাঠিতে লাঠিতে যে লড়াই। তারপর দেখো হাতাহাতি, এটা কি হবে? হাতে হাতে যে মারামারি, যে মারামারি।
আমার মতে তোমরা যদি দ্বিরুক্ত শব্দ বোঝো তাহলে ব্যাস বাক্য করতে কারোর সমস্যা হবে না, কারণ এ চুলাচুলি বলতে কি বোঝায়? এটা লড়াই বোঝায় না ভালোবাসা বোঝায়? যেমন এখানে যদি আমি বলি চোখি, চোখাচোখি, চোখা চোখি, চোখাচোখি, এটা কি হবে? এটা হবে চোখে চোখে যে ইঙ্গিত, চোখে চোখে যে ইঙ্গিত। এটা ভালোবাসা বোঝায়, এটা মারামারি বোঝায়, কোনোটা কথা বোঝায়। আমরা যদি বুঝি যে দ্বিরুক্ত শব্দ কি, আর সমাসের মধ্যে আমাদের চুলাচুলি কানাকানি এগুলো আসলে আমরা এর বাইরে দ্বিরুক্ত শব্দ থাকে না, এগুলো আসলে আমরা বুঝে নিব যে এগুলো ব্যতিহার বহুব্রী সমাস। আর ব্যতিহার বহুব্রী সমাসের ব্যাস বাক্যের নিয়ম হলো মূল শব্দ যোগ মূল শব্দ, ডিমান্ড অনুযায়ী আমরা বিভক্তি যোগ করব এবং সাথে যে ঘটনা বোঝাবে সেই ঘটনার আমরা উল্লেখ করব। যদি কথা বোঝায় তাহলে কথা লিখব, যদি লড়াই বোঝায় তাহলে লড়াই, যদি মিলন বোঝায় তাহলে মিলন, যদি ভাব বোঝায় তাহলে ভাব। ভাব কিভাবে বোঝায়? যদি আমরা বলি কোলাকুলি তাহলে কি হবে? ভাব বোঝায়, কোলে কোলে যে ভাব, এটা হয় কোলাকুলি। তারপর মিলন বা ক্রিয়া, ক্রিয়া মানে কাজ, ইঙ্গিত, ইঙ্গিত মানে ইশারা, বা লড়াই, লড়াই অর্থাৎ মারামারি, যে কথা, কথা মানে কানে কানে যে কথা হয়, কতগুলো হয়। এটা ছিল আমাদের ব্যতিহার বহুব্রী সমাস। আশা করি কারোর বুঝতে সমস্যা হয়নি। এবার আমরা চলে যাব অলুক বহুব্রী সমাসে। আমরা চলে যাব অলুক বহুব্রী সমাস। অলুক বহুব্রী সমাস চেনার উপায় কি? অলুক বহুব্রী সমাস আমরা কিভাবে চিনব? অলুক বহুব্রী সমাস চেনার উপায় হলো পূর্ব পদে বিভক্তি যোগ থাকবে এবং নির্দিষ্ট ব্যক্তি বা অনুষ্ঠানের নাম বোঝাবে। আমরা লিখলাম চেনার উপায়, পূর্ব পদে বিভক্তি যুক্ত থাকবে এবং নির্দিষ্ট ব্যক্তি বা অনুষ্ঠান বোঝাবে, ব্যক্তি বা অনুষ্ঠান বোঝাবে। তাহলে আমরা অলুক বহুব্রী কিভাবে চিনব? পূর্বপদে বিভক্তিযুক্ত থাকবে এবং নির্দিষ্ট ব্যক্তি বা অনুষ্ঠান বোঝাবে। কি পাচ্ছি আমরা? পূর্বপদে বিভক্তি এবং নির্দিষ্ট ব্যক্তি বা অনুষ্ঠান বোঝাবে। এবার আমরা যদি চলে যাই এর ব্যাস বাক্য নিয়ম কি হবে? ব্যাস বাক্য নিয়ম যদি বলি তাহলে এর ব্যাস বাক্য হবে মূল শব্দ বা প্রদত্ত শব্দ যোগ দেওয়া হয় যে অনুষ্ঠানে। যেহেতু আমাদের ব্যক্তি বা অনুষ্ঠান বোঝাচ্ছে তাহলে আমরা কি লিখব? দেওয়া হয় যে অনুষ্ঠানে, যেহেতু অনুষ্ঠান বোঝাচ্ছে বা ব্যক্তি হলে ব্যক্তির নাম লিখব। এবার আমরা উদাহরণ যদি দিই, উদাহরণের আগে আমি লিখি মূল শব্দ যোগ দেওয়া হয় যে অনুষ্ঠানে। দেখো আমি ব্যাস বাক্যের নিয়মও লিখলাম। এবার আমি যদি উদাহরণ লিখি, উদাহরণ হাতে খড়ি। দেখো এখানে আমি তিনটা শব্দ লিখেছি, তিনটা সমাস। প্রথমে লিখেছি আমি হাতে খড়ি, তারপর লিখেছি মুখে ভাত, তারপর লিখেছি মাথায় পাগড়ি, আরো একটা লিখি গায়ে হলুদ।
গায়ে হলুদ। দেখো এগুলো সব অনুষ্ঠানকে বোঝায়। হাতে খড়ি, হাতে খড়ি কি? শিশুর প্রথম হাতে খড়ি হয় বাসায়। হিন্দু ধর্মে বিশেষ করে দেখা যায় যে বাচ্চাদের হাতে খড়ি অনুষ্ঠান করা হয়। হাতে খড়ি অনুষ্ঠানে ওই দিন বাচ্চা প্রথম চক এবং স্লেট দিয়ে লেখালেখি করে, এটাকে বলা হয় হাতে খড়ি অনুষ্ঠান। মুখে ভাত, মুখে ভাত মানে অন্নপ্রাশন, বাচ্চার প্রথম মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে তাকে বলা হয় মুখে ভাত। তারপর দেখো মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি দেওয়া হয় জাতি বিশেষে, জাতি বিশেষে আলাদা। পাঞ্জাবে আমরা দেখতে পাই যে মাথায় তারা পাগড়ি পরিধান করে, ওটাও একটা অনুষ্ঠান, তাদের রিচুয়াল। তারপর দেখো গায়ে হলুদ, গায়ে হলুদ একটা অনুষ্ঠান। তাহলে আমরা কি পেয়েছি চেনার উপায়? পূর্বপদে বিভক্তি যুক্ত থাকে। দেখো পূর্বপদ হলো হাত, পূর্বপদ হলো হাত, পূর্বপদ হলো মুখ, পূর্বপদ হলো মাথা, পূর্বপদ গায়ে। দেখো এই সবগুলো আমরা প্রথমে 4টা উদাহরণ লিখেছি, 4টা উদাহরণেরই পূর্বপদে বিভক্তি যুক্ত আছে। দেখো হাতে আছে, প্রথমে লিখেছি হাতে খড়ি, হাতে খড়ি এখানে পূর্বপদে এ বিভক্তি যুক্ত আছে, পূর্বপদে এ বিভক্তি। তারপর মুখে ভাত, এখানে পূর্বপদে এখানেও এ বিভক্তি। মাথায় পাগড়ি, এখানে পূর্বপদে অন্তস্থ বিভক্তি, এবং গায়ে হলুদ এখানেও এ বিভক্তি পেয়েছি। তার মানে আমাদের চেনার উপায়ে পূর্বপদে যে বিভক্তি যুক্ত থাকবে এটা ক্লিয়ার, এটা আমরা খুঁজে পেয়েছি। তারপর দেখো বিভক্তি যুক্ত থাকবে এবং নির্দিষ্ট ব্যক্তি বা অনুষ্ঠান বোঝাবে। এবার নির্দিষ্ট ব্যক্তি বা অনুষ্ঠান, হাতে খড়ি একটা নির্দিষ্ট অনুষ্ঠান, মুখে ভাত নির্দিষ্ট অনুষ্ঠান, মাথায় পাগড়ি নির্দিষ্ট অনুষ্ঠান, গায়ে হলুদ এটাও নির্দিষ্ট অনুষ্ঠান বোঝাচ্ছে। তাহলে এটা আমরা ব্যাস বাক্য কিভাবে করব? ব্যাস বাক্যের নিয়মে দেখো মূল শব্দ যোগ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাহলে কি লিখবো? মূল শব্দ হাতে খড়ি। এখানে মূল শব্দ না লিখে প্রদত্ত শব্দ লিখি, কারণ মূল শব্দ লিখলে মূল যে অংশটা সেটা বোঝায়, আর প্রদত্ত শব্দ মানে এই পুরো শব্দটা ধরে। প্রদত্ত শব্দ যোগ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাহলে এখানে কি হবে? হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। তারপর দেখো মুখে ভাত, একইভাবে মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে। তারপর মাথায় পাগড়ি, একইভাবে মাথায় পাগড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। এবার আমরা তো পেলাম যে সবগুলো অনুষ্ঠান পেয়েছি। তোমাদের মনে প্রশ্ন জাগে, স্যার আপনি তো বললেন নির্দিষ্ট ব্যক্তি অথবা অনুষ্ঠান বোঝাবে, আমরা তো সবগুলো অনুষ্ঠান পেলাম, নির্দিষ্ট ব্যক্তি তো কিছু পেলাম না, নির্দিষ্ট ব্যক্তি পাইনি। এবার তোমাদের উদ্দেশ্যে আরো একটা উদাহরণ দিই। নির্দিষ্ট ব্যক্তি হাতে বেড়ি, হাতে বেড়ি। হাতে বেড়ি মানে কি? বেড়ি অর্থাৎ হলো হ্যান্ডকাপ। আমরা মুভিতে দেখি বা পুলিশ দেখি যে ক্রিমিনালকে হাতে হ্যান্ডকাপ বা লকআপ ঝুলিয়ে টেনে টেনে নিয়ে যায়, ওটাকে বাংলায় বলা হয় হাতে বেড়ি, হাতে বেড়ি। তাহলে এটা একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে। দেখো নির্দিষ্ট ব্যক্তি, তাহলে এটা কি হবে? হাতে বেড়ি যার, হাতে বেড়ি, হাতে বেড়ি যার। তাহলে আমরা কি পেলাম? আমরা চেনার উপায়তে পূর্বপদে বিভক্তি যুক্ত থাকতে হবে, পূর্বপদে বিভক্তি আমরা খুঁজে পেয়েছি, এবং নির্দিষ্ট ব্যক্তি বা অনুষ্ঠান বোঝাবে, নির্দিষ্ট ব্যক্তি আমরা খুঁজে পেয়েছি হাতে বেড়ি হ্যান্ডকাপ, এবং অনুষ্ঠান আমরা অহরহ পাচ্ছি। এবং ব্যাস বাক্যের নিয়ম কি হবে? প্রদত্ত শব্দ, প্রদত্ত শব্দ যোগ দেওয়া হয় যে অনুষ্ঠানে, আমরা প্রদত্ত শব্দ যোগ দেওয়া হয় যে অনুষ্ঠানে দিয়ে আমরা সম্পূর্ণ একটি ব্যাস বাক্য পাচ্ছি। এই ছিল আমাদের অলুক বহুব্রী সমাস। এবার আমাদের অলুক বহুব্রী সমাসের থেকে যায় আরো একটি সমাস, সেটা হলো নং বহুব্রী। নং বহুব্রী আমরা কিভাবে চিনবো বা ব্যাস বাক্য কিভাবে করব সেটা সম্পর্কে জানবো আমরা এখন। আমরা এর আগে নং তৎপুরুষ সমাস করেছিলাম। নং তৎপুরুষ অর্থাৎ তৎপুরুষ সমাস কি আমরা সেটা জেনেছি যে যে সমাসে বিভক্তি লোপ পায় তাকে তৎপুরুষ সমাস বলে, এবং নং তৎপুরুষ হলো নাবাচক।
নং অর্থাৎ নাবাচক, তার মানে নেতিবাচক বা নেগেটিভ ভাইব বোঝালে সেটা নং হয়। নং অর্থাৎ হলো নাবাচক বা নেতিবাচক। তাহলে নং মানে কি? নং মানে নাবাচক। এখানে লিখলাম নাবাচক। নং মানে নাবাচক। তাহলে আমাদের প্রথমে ক্লিয়ার হয়ে যাচ্ছে নেতিবাচক। আমাদের বহুব্রী সমাস আমরা কি পাবো? নং বহুব্রীতে আমরা নেতিবাচক বহুব্রী পাবো। কিন্তু এটা আমরা চিনব কিভাবে? এটা একটা কথা। এবং ব্যাস বাক্য কিভাবে করব? আমি বলেছিলাম যখন তৎপুরুষ সমাস করিয়েছি তখন বলেছিলাম যে একইভাবে দুইটার নিয়মই একই, শুধু পার্থক্য এক জায়গায়, সেটা হলো ব্যাস বাক্যের নিয়মে। ব্যাস বাক্যের নিয়মে আমরা যখন তৎপুরুষ করি তখন না নেই নয় নেতিবাচক শব্দ প্রথমে যোগ করি, যোগ মূল শব্দ, ওইটুকুই শেষ। নেতিবাচক শব্দ যোগ মূল শব্দ। কিন্তু আমরা যখন নং বহুব্রী করব তখন আমরা নেতিবাচক শব্দ প্রথমে আনবো, যোগ মূল শব্দ, যোগ যার অথবা যাদের। তাহলে আমরা কিভাবে করতে পারি? তাহলে চিনব কিভাবে? চিনব হলো শব্দের শুরুতে নেতিবাচক অব্যয় যুক্ত থাকবে। শব্দের শুরুতে নেতিবাচক অব্যয় যুক্ত থাকবে। এবার অব্যয় মানে কি? অব্যয় মানে আমি এর আগেও বলেছি, অব্যয় মানে যার কোনো অর্থ নেই। অব্যয় কিন্তু, কিন্তুর কোনো অর্থ নেই। এবং এর কোনো অর্থ নেই। না, এর কোনো অর্থ নেই। তারপর আমরা যদি বলি ও, ওর কোনো অর্থ নেই। এবার ঠিক তদ্রূপ শব্দের শুরুতে নেতিবাচক কতগুলো অব্যয় জাতীয় শব্দ যুক্ত থাকবে। এবং ব্যাস বাক্যের নিয়ম কি? নেতিবাচক শব্দ না লিখে আমরা এখানে লিখি না নেই নয়। না নেই নয় সকলই নেতিবাচক শব্দ। না নেই নয় অথবা শুধু দন্তন্য, যোগ মূল শব্দ, যোগ যার অথবা যাদের। এবার আমি যদি উদাহরণে বলি, উদাহরণ আমি একই উদাহরণ দিয়ে আমি তৎপুরুষে বলেছিলাম বেওয়ারিশ। তৎপুরুষ সমাসে বলেছিলাম যে বেওয়ারিশ। বেওয়ারিশ কি হবে? নেই ওয়ারিশ। নেই ওয়ারিশ দিলে শুধু আছে তোমার তৎপুরুষ সমাস হয়ে যাবে। তবে আমরা যদি নেই ওয়ারিশের শেষে যদি যার যোগ করি তাহলে সেটা বহুব্রী হয়ে যাবে। যেমন বেওয়ারিশ, এটা একটা নেতিবাচক শব্দ। বে, দেখো শব্দের শুরুতে নেতিবাচক অব্যয় যুক্ত থাকবে। দেখো বে, ওয়ারিশ কিন্তু মূল শব্দ, ওয়ারিশ মূল শব্দ, বে হলো নেতিবাচক অব্যয়। বের কি আলাদা কোনো অর্থ আছে? আলাদা কোনো অর্থ নেই, এজন্য আমরা এটাকে নেতিবাচক অব্যয় বলতেছি। আর শব্দের শুরুতে নেতিবাচক অব্যয় যুক্ত হলে সেটা হয়ে যাবে নং বহুব্রী। দেখো নেতিবাচক অব্যয় বে। বে, এটা একটা নেগেটিভ ভাইব আছে এবং এর কোনো অর্থ নেই। এবং ব্যাস বাক্য কিভাবে করব? প্রথমেই না নেই নয় আমি দিলাম নেই, তারপর মূল শব্দ ওয়ারিশ, শেষে যার, হয়ে গেল ব্যাস বাক্য। এবার আরো যদি কতগুলো উদাহরণ আমি বলি, যেমন আমি যদি বলি বেহায়া। বেহায়া, এখানে দেখো বে, এটাও একটা অব্যয়সূচক শব্দ, নেতিবাচক শব্দ। এবং হায়া, হায়া অর্থ লজ্জা। তার মানে বেহায়া মানে কি? লজ্জা নেই যার। আমরা বেহায়া মানে লজ্জা নেই যার বলতে পারি, কিন্তু আমরা যখন ব্যাস বাক্য করবো এটা সূত্র অনুযায়ী শুরুতেই আমাদের না নেই নয় শুরুতে দিতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? নেই, প্রথমে লিখলাম নেতিবাচক শব্দ নেই, তারপর মূল শব্দ হায়া, তারপর যার। এই ছিল আমাদের নং বহুব্রী সমাসের উদাহরণ। নং বহুব্রী সমাসের মাধ্যমে আমাদের নং বহুব্রীর যে বহুব্রীর যে চ্যাপ্টার সেটা শেষ হলো। এরপর আমরা কর্মধারয় সমাস সম্পর্কে জানবো। কর্মধারয় সমাসেরও কয়েকটি ভাগ আছে। কর্মধারয় সমাসকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, সেটি হলো উপমান, উপমিত
এবং রূপক। কিন্তু এ বাদেও আমরা আরো কয়েকটি ভাগে ভাগ করি, সাধারণ কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়, এভাবে ভাগ করতে পারি। তবে আমাদের মূল ছিল কিন্তু সমাস 6 প্রকার। এই 6 প্রকার থেকে ভাগে ভাগে আমরা অনেক প্রকার ইতোমধ্যে পেয়ে গেছি, অনেক প্রকার পেয়ে গেছি। এখন আমরা কর্মধারয় সমাস সম্পর্কে আলোচনা করব।